সামনেই বাজেট অধিবেশন, আর বাজেট অধিবেশনের আগে এই মুহূর্তে দেশের যে তাবড় তাবড় আইটি কোম্পানিগুলি রয়েছে সবাই কিন্তু তাকিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দিকে তাকিয়ে। সঙ্গে ভারতের মিডিয়া ব্যবস্থাতেও একটা বৈপ্লবিক পরিবর্তন এসছে। যেমন ওয়েব মিডিয়া, সেই ওয়েব মিডিয়া চালাতে গিয়ে কিন্তু বহু যারা সংস্থা, ছোট ছোট সংস্থা, তাদেরকে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কি না, যন্ত্রাংশের ভ্যাট অনেক বেশি, কম্পিউটার থেকে আরম্ভ করে ক্যামেরা, এই যে ওয়েব মিডিয়া চালাতে গেলে যে জিনিসগুলির প্রয়োজন হয়, এবার কি বাজেটে এইগুলোকে কি ছাড় দেওয়া হবে, প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং যারা বিভিন্ন ওয়েব মিডিয়া চালায় তারা কিন্তু অনেকেই এই ওয়েব মিডিয়া যাতে ট্যাক্সের আওতায় না আসে, ছোট ছোট যারা মিডিয়া সংস্থাগুলো, তার জন্য কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের কাছে আবেদন জানিয়েছেন। এই বিষয় নিয়ে আজকে আমাদের বাজেটের আলোচনা। এবং এই মুহূর্তে আমার সঙ্গে লাইনে জুড়ে গিয়েছেন, ভার্চুয়াল কনভারসেশনে জুড়ে গিয়েছেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। হ্যাঁ, নমস্কার। নমস্কার চন্দ্রচূড় বাবু, এই যে একটা ভারতের বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে নরেন্দ্র মোদীর হাত ধরে, এই বিষয়ে কোনো নরেন্দ্র মোদীর কোনো সমালোচনার জায়গাই নেই, তার সময়কালেই মূলত এটা এসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে ওয়েব ইন্ডাস্ট্রি আস্তে আস্তে এখন ঊর্ধ্বমুখী, সেই ওয়েব ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে গ্রাম বাংলার যে গ্রাম বাংলা থেকে আরম্ভ করে গ্রাম ত্রিপুরা বা সারা ভারতবর্ষেই গ্রামের যারা প্রকাশক বা সম্পাদক রয়েছেন বা এডিটর রয়েছেন, তাদের একটা অসুবিধা হচ্ছে যে এই যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ কেনার জন্য অত্যাধিক ট্যাক্স, এইটাকে লাঘব করার ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, সত্যি কথা বলতে একটা কথা তো খুব স্পষ্ট যে সময়ের যে টান বা ডাক, সেটা আমাদের প্রত্যেককেই শুনতে হবে। তো এখানে যারা মূলত প্রিন্ট মিডিয়া বা যারা ধরুন বনেদি মিডিয়া বা যারা দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত রয়েছেন, তো অনেক ক্ষেত্রে তাদের একটা খারাপ লাগা থাকতে পারে বা খারাপ লাগতেও পারে যে তারা সাধারণত জার্নালিস্ট বলতে বা সাংবাদিক বলতে যেটা বোঝানো হয়, সমাজ যেটা বোঝে। আর আমাদের আজকে নিউজ পোর্টালের দিনে, ইউটিউব নিউজ চ্যানেলের দিনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ঠিক অন্য একটা দিক, অন্য একটা আঙ্গিক। অর্থাৎ এখানে কিন্তু ততটা এখানে লেখাপড়া বা শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, তবে ঠিক যতটা গভীরভাবে সাংবাদিকতার বিভিন্ন দিকগুলো পড়াশোনা প্রয়োজন, সেই জায়গাটার বদলে একটু অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নলেজের পরিমাণটা বেশি প্রয়োজন হচ্ছে। তো এবার এখানে কিন্তু দেখুন কিছু করার নেই, তার কারণ আজ থেকে বছর 10-15 আগেও কিন্তু আমাদেরকে অপেক্ষা করে থাকতে হতো কোনো একটা ঘটনা, যখন আমরা দেখতাম টিভি চ্যানেলে পরের দিন সংবাদপত্রে প্রকাশিত হবে এবং তার সম্পূর্ণ তথ্যভিত্তিক যে রিপোর্ট বা বর্ণনা আমরা অপেক্ষা করতাম পড়ার জন্য। কিন্তু আজকে যখন কোনো একটা ঘটনা ঘটছে, তো সেই ঘটনাটা কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন আমাদের যে চ্যানেলগুলোতে লাইভ দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মোবাইলেই। তো ফলে সেই সকাল 7টায় উঠে সংবাদ মাধ্যমের বা সংবাদপত্রের ওই চায়ের পেয়ালা হাতে খবরের কাগজের পাতা উল্টে এখন আর সেই জায়গা নেই, জীবনটা অনেকটা ফাস্ট হয়ে গেছে। তো সেইখানে যেটা দেখুন, যেটা আসছে বা যেটা জগতের নিয়ম, তাকে তো অ্যাকসেপ্ট করতে হবে, সেটাকে তো ডিনাই করার কোনো সম্ভাবনা নেই। তার কারণ আজকে যে কোনো বড় নিউজ পেপারের কথা যদি বলা হয়, কি আনন্দবাজার, কি এবিপি আনন্দ, কি সংবাদ প্রতিদিন, কি টাইমস বেঙ্গল, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু নিজস্ব ডিজিটাল পোর্টাল বা নিজস্ব কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। না, তো আমি একটা প্রশ্ন করব, ধরুন গ্রামীণ ভারতে, এগুলো তো কর্পোরেট বড় সংস্থার নাম আপনি বললেন, যারা গ্রামীণ ভারত থেকে এই যে ছোট ছোট ওয়েব পেজগুলো চালায়, তাদের যন্ত্রাংশ কিনতে গিয়ে অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। তারা চাইছে যে নির্মলা সীতারামন এই বিষয়গুলোকে দেখুক, এইটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি সম্পূর্ণভাবে এটাকে সমর্থন করছি। তার কারণ হচ্ছে আজকে দেখুন, পৃথিবী যে গতিতে, যে দ্রুততার সাথে এগোচ্ছে, তো সেখানে এই যে নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল, দেখুন সংবাদ পরিবেশিত হওয়ার তাদের যে আধার বা তাদের যে ক্ষমতা, সেটা কিন্তু সংবাদ পরিবেশনের তার মেরিটের উপর ডিপেন্ড করা উচিত। কারণ একটি খবর
সেটাকে দেখুন আজকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে দেখানো হয়, দেখানো যায়, সেটা অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু আমি আপনাদেরকে 100টা এক্সাম্পল দিতে পারি। যেমন ধরুন মহারাষ্ট্রে আমরা যখন দেখলাম পালঘরে সাধুদেরকে যখন পিটিয়ে খুন করা হলো, হত্যা করা হলো এই ভারতবর্ষে, তো তখন আমরা কি দেখলাম, সেখানে কিন্তু প্রথমেই নিউজ চ্যানেলগুলো তারা কিন্তু নিউজটা কভার করে। আরে ভাই, একটা ঘটনা ঘটেছে, একটা ন্যক্কারজনক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেটা দেখাতে গেলে আহ, সমাজে বা ভারতবর্ষে তার কি এফেক্ট পড়বে সেইটা বিচার করার দায়িত্ব তো তোমাকে কেউ দেয়নি। বরং সেটাকে আড়াল করলে, সেটাকে গোপন করলে অপরাধীরা আরো বেশি উৎসাহ পাবে। তো সেই জায়গাটাতে আমরা কি দেখলাম, যে এইরকমই কোনো একটি ইউটিউব চ্যানেলের রেকর্ড, যেটা কোনো সেরকম বিখ্যাত কোনো চ্যানেল বা নিউজই নয়, হয়তো এমনও হতে পারে একজন কোনো ব্যক্তি, সে হয়তো সেই একটা ভাইরাল ভিডিও পেয়েছে, সেটাকে সে স্প্রেড করেছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে মূল ঘটনাটার কিন্তু আমরা সাক্ষী থাকতে পারলাম, এবং অপরাধীদের যাতে পানিশমেন্ট হয় এরকম একটা পরিস্থিতি তৈরি করা গেল। এই সমস্ত কাজেই কোনটা ছোট চ্যানেল কোনটা বড় চ্যানেল সেটা ডিসাইড করার দায়িত্ব বা দায়বদ্ধতা কিন্তু অন্য কারোর নেই। আমি কিন্তু অত্যন্ত শ্রদ্ধা করি এই সমস্ত যে মানে তথাকথিত ছোট চ্যানেল আপনি যাদেরকে বলছেন, বা ইউটিউব চ্যানেল যাদেরকে বলছেন, তারা যদি নিজের সততার সাথে সঠিক খবরটা যদি মানুষের কাছে তুলে ধরে, আমার মনে হয় যে অবশ্যই আমাদের প্রত্যেককে সহযোগিতা করা উচিত, এবং যন্ত্রাংশ অবশ্যই তাদের যাতে বাজেটের মধ্যে থাকে, তারা যাতে কিনতে পারেন, সেই দিকে নির্মলা সীতারামনের অবশ্যই বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করা উচিত। হ্যাঁ, আরো একটা যে বিষয় করবো, যে ভারত সফটওয়্যারের দিক থেকে দেখুন অনেক এগিয়ে গেছে, ভারতেও প্রচুর সফটওয়্যার হচ্ছে, কিন্তু বেশিরভাগ সফটওয়্যারই ওয়েব ইন্ডাস্ট্রিতে হয় অস্ট্রেলিয়ান, যেগুলো বড় মিডিয়া হাউস করার ক্ষেত্রে, ওয়েব ইন্ডাস্ট্রিতেও বড় মিডিয়া হাউস করার ক্ষেত্রে হয় আমাদের ইসরায়েলের দিকে তাকাতে হচ্ছে, না হলে আমাদেরকে কিছু কিছু সময় অস্ট্রেলিয়ান সফটওয়্যারের দিকে তাকাতে হচ্ছে, অনেক সময় মার্কিন মূলকেও তাকাতে হচ্ছে। সেই জায়গাতে ধরে আপনার কি মনে হয় ভারত যাতে আরো বেশি সফটওয়্যারে উন্নতি করতে পারে, তার জন্য যে সমস্ত ছোট ছোট কোম্পানিগুলি রয়েছেন এই সফটওয়্যার তৈরি করে, তাদের ট্যাক্সে এবার একটু ছাড় দিক, কারণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এই বিষয়ে চীন? হ্যাঁ, অবশ্যই ছাড় দেওয়া উচিত, মানে অবশ্যই সহযোগিতা করতে হবে। দেখুন আমরা কোথায় এগিয়ে বা কোথায় পিছিয়ে, সেটা কিন্তু আমার মনে হয় মূলত ডিপেন্ড করে আমরা এগিয়ে থাকতে চাইছি নাকি পিছিয়ে থাকতে চাইছি সেই মানসিকতার উপর। আজকে চাঁদে জল রয়েছে, সেটা ভারতবর্ষ প্রথম আবিষ্কার করছে। আজকে চন্দ্রযানের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে পেছনে ফেলে আমরা পৌঁছে যাচ্ছি চাঁদে, চাঁদের মাটিতে। কারণ আমরা সেখানে চাইছি যে আমাদের ভারতবর্ষ আমাদের প্রযুক্তিকে তুলে ধরতে এবং ভারতবর্ষকে একটি নির্দিষ্ট দিশায় এগিয়ে নিয়ে যেতে। তো এইটা যদি একটা নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্যে আমরা এগোনোর চেষ্টা করি, তাহলে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো কেন? ভারতবর্ষ আজকে পৃথিবীর প্রথম 4টে বা প্রথম 5টা ধনী রাষ্ট্রের মধ্যে এসে গিয়েছে। অবশ্যই আমি পার ক্যাপিটাল ইনকামের কথা বলছি না, যদি প্রত্যেক ভারতীয়র গড় ইনকামের কথা ধরা হয় আমরা এখনো অনেকটা পিছিয়ে। আমি টোটাল ক্যাপিটালের কথা বলছি। তো সেই জায়গাটাই আজকে অবশ্যই আমাদের আলাদা করে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির উপরে আমাদের নজর দেওয়া উচিত। আমি তো ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেটের প্রেসিডেন্ট হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি যে এই সফটওয়্যারে সত্যি আমাদের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ইসরায়েল, চায়না এবং আপনি যে দেশের কথা বলেন অস্ট্রেলিয়া, তার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই আমরা এই দিনটা দেখতে চাই যেখানে আমরা আমাদের ঠিক যেমন অস্ত্র বা সেনাবাহিনীর ক্ষেত্রে আমরা উন্নতি দেখছি, সফটওয়্যারের ক্ষেত্রেও কিন্তু আমরা চাই সেই দিনটা দেখতে, যেখানে ভারতবর্ষ অন্যের কাছ থেকে টেকনোলজি ধার নেবে না, উল্টে আমরা নিজেরা নিজেদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের সাথে সাথে বরং বিদেশকে আমরা টেকনোলজি বা সফটওয়্যার সাপ্লাই করব, এবং সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা সফল হব। এই দিনটা আমি তো দেখতে চাই। হ্যাঁ, মিস্টার গোস্বামী, যে প্রশ্নটা এবার আপনাকে করব, যে ওয়েব জার্নালিজমের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ধরুন যেটা রেভিনিউ সোশ্যাল মিডিয়ায় জেনারেট হয়, সেই সোশ্যাল মিডিয়ায় জেনারেটের পরে কিন্তু একটা বৃহৎ অংশ টাকা কেটে নেয় সেই কোম্পানিগুলো। ধরুন সেই ক্ষেত্রে ধরুন যে সমস্ত সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলো, তারা টাকা কেটে নিয়ে তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে সেটা পে করছে। এই জায়গাতে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে ভারত সরকারের কথা বলা উচিত যে সমস্ত সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলো আছে তার সঙ্গে, যে এই যে ছোট ছোট ওয়েব জার্নালিজম যারা করে তাদের ট্যাক্সের হার অনেকটা কমানো? হ্যাঁ, অবশ্যই। দেখুন মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আমি আবারও এই চ্যানেলগুলোকে ছোট চ্যানেল বা
তথাকথিত পিছিয়ে থাকা চ্যানেল বলতে আমি আগ্রহী নই। আমার তো মনে হয় তারা যদি প্রপার ইকুইপমেন্ট পেতেন এবং তারা যদি সমস্ত রকম সহযোগিতা পেতেন, তাহলে অবশ্যই তাদের দক্ষতার ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। কারণ আমি নিজে দেখেছি বহু এইরকম চ্যানেল রয়েছে তথাকথিত ডিজিটাল মিডিয়া বা ওয়েব জার্নালিস্ট যাদেরকে আমরা বলি, তারা অত্যন্ত দক্ষতা এবং মেহনতের সাথে তাদের মেরিট, তাদের মেধা দিয়ে তারা কিন্তু সেই সংবাদকে পরিবেশন করার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রপার ইকুইপমেন্টস তারা কিন্তু পান না। সাধারণত একটা স্মার্টফোন, কিছু সফটওয়্যার, তাও ধরুন এই যে বড় বড় জাইগান্টিক যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারাও তো এখন ওয়েব পোর্টাল বা ওয়েব পেজ খুলেছেন। তো তাদের সাথে কোনোভাবেই কিন্তু কম্পিটিশনে তারা আসতেই পারে না। মানে তাদের কি বলবো, মানে একটি সমুদ্রের কাছে এক ঘটি জলের সমানও তাদের ক্ষমতা নেই। তো তবুও তারা তো চেষ্টা করছেন। তো আমরা যদি সত্যি পুরো ওয়েব জার্নালিজম ইন্ডাস্ট্রিটাকেই এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে যাদের প্রচুর আছে, মানে আমি কারোর প্রতিপক্ষ নই, কিন্তু আমি বলতে চাইছি যে যারা অন্যান্য প্রিন্ট মিডিয়া বা অন্যান্য ক্ষেত্রেও প্রচুর বহুল প্রসিদ্ধ, তো তারা ডিজিটাল মিডিয়াতে তাদের যে পার্টটা তারা নিশ্চয়ই ভালো করবেন, এখানে প্রশ্ন নেই। কিন্তু যারা ধরুন এই সমস্ত ওয়েব জার্নালিস্ট বা ওয়েব জার্নালিজমের যে নিউজ পোর্টাল গুলো, তাদের যদি প্রপার সাহায্য বা ইকুইপমেন্ট বা কোন রকম ফিনান্সিয়াল ব্যাকআপ যদি না পায় তারা বা না করা হয়, তাহলে এই কম্পিটিশনের দুনিয়ায় তাদের কিন্তু সত্যি কথা বলতে টিকে থাকা খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন করব যে আপনাকে, ধরুন যারা ওয়েব জার্নালিজম করে তাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকার কোনো রকম সাহায্য করে না। সেটা ডিএভিপির বিজ্ঞাপন থেকে আরম্ভ করে পিআইবির যে নিজস্ব ফ্যাসিলিটি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা কিন্তু এনলিস্টেড নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে বাজেটে অন্তত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সমস্ত ছোট ছোট মিডিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বলছেন মেক ইন ইন্ডিয়া, ক্লাস্টার বাড়াতে চাইছেন, তিনি স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন, এই জায়গাতেও কিন্তু বহু মানুষ তার স্কিলকে কিন্তু ব্যবহার করে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা কিন্তু এখন আর শুধুমাত্র কলকাতা, চেন্নাই বা তো আপনার মুম্বাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এই ইন্ডাস্ট্রি কিন্তু একেবারে গ্রামীণ ভারতের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কি একটা কোথাও গিয়ে এই যে ছোট ছোট মিডিয়া ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে গ্রামীণ ভারতে, তাদের একটা ডাটাবেস তৈরি করে তাদের যে ইকুইপমেন্টস যে সংগ্রহের জন্য কেন্দ্রীয় সরকার কি সামান্য যদি 2 থেকে 3% তাদের ইকুইপমেন্টসে ছাড় দেয়, তাহলে কিন্তু একটা ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া স্বপ্ন দেখেছেন, যে প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়া স্বপ্ন দেখেছেন, সেটা কিন্তু অনেকটাই সার্থক হবে। আপনি কি মনে করছেন? দেখুন, আমি আপনার সাথে একদম 100% একমত যে স্কিল ইন্ডিয়া বা ডিজিটাল ইন্ডিয়ার যে স্বপ্ন সত্যি যদি আমি আমার ভারতবর্ষ দেখতে চাই, তাহলে সেই সমস্ত স্কিল ইন্ডিয়া বা ডিজিটাল ইন্ডিয়ার যে পার্ট, এবং মূলত আমি ওয়েব জার্নালিস্টদের কথা বলছি। আমি একটি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি এখানে নিজের সংস্থার প্রচারের জন্য আসিনি, কিন্তু তবুও ভারতবর্ষের মধ্যে ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা, আপনাদের সবার আশীর্বাদে আমি তার সভাপতি। তো আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি এবং আমরা দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস এবং দ্য ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মেল বন্ধনে, দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস অবশ্যই কুদঘাট শাখা এবং বারাসাত শাখা, এবং তার সাথে ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যে বিভাগ, তো একটি যৌথ মেলবন্ধনে এখানে কিন্তু ওয়েব জার্নালিজমের একটি কোর্স চালু করা হয়েছে বা হচ্ছে। তো সেখানে আমরা যখন দেখুন, যারা ওয়েব জার্নালিজম শিখতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন। তো আমরা যখন এখনো পর্যন্ত আমরা বিরাট সেভাবে কোনো প্রচার করিনি, সোশ্যাল মিডিয়ায় 2-1টি জায়গায় আমরা কিছু পোস্ট করেছিলাম। তো আমরা কিন্তু দেখলাম গ্রাম এবং শহরের রেশিও, যেটার কথা আপনি মূলত ইঙ্গিত করছেন, গ্রামের মানুষরা কিন্তু এক্ষেত্রে অনেক বেশি আগ্রহী। আমি আপনাকে বলতে পারি 100টা রেজিস্ট্রেশনের মধ্যে অন্তত 70 থেকে 80টি রেজিস্ট্রেশন বা কানেকশন এসছে কিন্তু গ্রাম থেকে। কাজেই না, আমি এই তথ্যটাই আপনাকে ধারাবো। এই তথ্যটা যে তথ্যটা আপনি বললেন, সেই তথ্যের অনুপাতে তার মানে কিন্তু গ্রামীণ ভারতে কিন্তু এখন একটা ইন্ডাস্ট্রি প্যারালালি গড়ে উঠছে। সেই ইন্ডাস্ট্রিকে কি এবার সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত না, বা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের উচিত না ইন্ডাস্ট্রিটাকে ঐক্যবদ্ধ করা? একদম, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কাউকে না কাউকে অবশ্যই ইনিশিয়েটিভ নেওয়া উচিত।
আর দেখুন, সত্যি কথা বলতে শুধুমাত্র মুখে বললে হবে না। আমরা সত্যি যদি চাই যে এই চ্যানেলগুলো এগিয়ে আসুক এবং সাস্টেন করুক, তাহলে কিন্তু অবশ্যই তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তার কারণ হচ্ছে শুধুমাত্র দোষারোপ করে যে তারা তো ভুল খবর দেয়, তারা তো এইরকম ভাবে কিন্তু দ্বিচারিতা বা সুয়োরানি এবং দুয়োরানির মতো আচরণ করলে কিন্তু চলবে না। দেখুন, তারাও কিন্তু মানে আমি তো বলবো এমন অনেক খবরাখবর থাকে, ধরুন গ্রামের দিকে এমন অনেক ঘটনা ঘটে যেখানে কিন্তু সেই অর্থে এই সমস্ত বড় শহুরে যে নিউজ চ্যানেলগুলো, তারা ইনফরমেশন না পেলে তারা হয়তো জানতে পারেন না, পৌঁছতে পারেন না। কিন্তু এই গ্রামের যে চ্যানেলগুলো, তারা কিন্তু একদম মাটির টানে, মাটির কাছাকাছি থেকে মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট খবরাখবর, ছোট বড় খবর কিন্তু আমাদের কাছে পৌঁছে দেন। তো আমরা সত্যি যদি চাই শহরের সাথে সাথে গ্রামেরও বিকাশ, তাহলে অবশ্যই আলাদা করে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে, তাদের নথিভুক্তকরণ, পঞ্জীকরণের ব্যবস্থা করতে হবে, এবং সেই সমস্ত একটা ক্রাইটেরিয়া মেনটেন করে কোথাও যেমন আমরা এগিয়ে এসেছি আরো কিছু সংস্থার, তাদেরকে প্রকৃত অর্থে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়ে, বাজেট বা অর্থনৈতিক সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি দিতে পারেন না, সেটা অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার দিতে পারেন যদি তারা চান। তো আমি বলবো, সত্যি যদি আমরা চাই যে গ্রামকেও এগিয়ে নিয়ে আসতে, এই ইন্ডাস্ট্রিটাকে, ওয়েব জার্নালিজমকে প্রমোট করতে, তাহলে সরকারের অবশ্যই অবশ্যই ফিনান্সিয়ালি পাশে থাকা উচিত বা আর্থিকভাবে সাহায্য করা উচিত। মিস্টার গোস্বামী, আরো একটা বিষয় দেখুন, আপনি যদি তার পার্শ্ববর্তী আমাদের দেশ ধরেন, চীন, চীন যে ক্লাস্টার শিল্পে যখন এগিয়েছে, বা চীন এই যে ঘরে ঘরে বিভিন্ন যে চিপ তৈরি করেছে, চিপ ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আমরা জানি সারা বিশ্বের চিপ কিন্তু দেয় হচ্ছে চায়না। এবং এই যে চায়না উন্নতি করেছে তার হচ্ছে প্রধানত তিনটি কারণ। একটা হচ্ছে শিল্পটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছে, এবং চায়নার যারা প্রান্তিক মানুষ বা প্রান্তিক মহিলাদের ট্রেনিং দিয়ে তাদের স্বনির্ভর করে এই ইন্ডাস্ট্রিকে ছড়িয়ে দিতে পেরেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি ভাবুন যে আজকে এই যে ওয়েব জার্নালিজমের সৌজন্যে বহু মানুষ কিন্তু তারা গ্রাম বাংলায় এডিট করছেন। মানে আমি এমন ওয়েব, মানে বাঁকুড়া, পুরুলিয়া, সেটা উড়িষ্যা হতে পারে, সেটা অন্ধ্রে হতে পারে, হ্যাঁ, এরকম বহু জায়গায় কিন্তু দেখেছি ছোট ছোট চ্যানেলে 8 জন 10 জন কাজ করছেন, এবং তাদের কিন্তু পেটের ভাত হচ্ছে। হচ্ছে না যে তা না, তাদের কিন্তু পেটের ভাত হচ্ছে বলেই তারা মূল্যবান সময় নষ্ট করে সেইখানে গিয়ে তারা কাজ করছেন। সেই জায়গাতে এই পেটের ভাত যাতে থাকে, তার জন্য বাজেটে আপনার মনে হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি দাওয়াই দিতে পারে? কারণ ডিজিটাল ইন্ডিয়াকে যদি আরো বেশি করে স্টাবলিশ করতে হয়, তাহলে কিন্তু ওয়েব ইন্ডাস্ট্রি ছাড়া কোনো গতি নেই। কি বলবেন? হ্যাঁ, একদম একমত। দেখুন, আপনি চায়নার যে এক্সাম্পল দিয়েছেন, দেখুন রাজনৈতিক ভাবে বা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের সাথে আমাদের নীতি নৈতিকতার নিশ্চয়ই পার্থক্য থাকতে পারে, তাদের সাথে আমাদের রাষ্ট্রনীতির পার্থক্য থাকতে পারে, সেখানে আমরা দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু এটা তো মানতে হবে যে কেউ যদি আমার অপছন্দের মানুষও হয় বা রাষ্ট্র হয়, কিন্তু তার গৃহীত নীতি যার মাধ্যমে তার দেশ উন্নত হচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করা বা তাকে গ্রহণ করার মধ্যে আমি কিন্তু কোনো কুণ্ঠাবোধ বা লজ্জাবোধ করি না। আজকে চায়না যে ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি। আমরা স্বদেশি ইন্ডাস্ট্রির ওপর, স্বদেশি জাগরণের ওপরে আমরা জোর দিই। আমরা বলি যে না, চায়নার প্রোডাক্ট ভালো হয় না, ইত্যাদি অনেক কথা আমরা বলি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে চীন দেশের বর্ডার পেরিয়ে তারা কিন্তু হেলিকপ্টারে করে বা রকেটে করে কিন্তু জিনিসগুলো ভারতবর্ষের, আজকে আপনি যদি যান চাঁদনি মার্কেটে, আমি কলকাতার কথাই বলছি, তো সেখানে আপনি দেখবেন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে প্রায় 70 থেকে 80% ডিভাইস চায়নার। তো সেটা এলো কি করে? তারা তো রকেট করে তো আর বা আপনার নিশ্চয়ই প্যারাসুটে করে তো জিনিস পাঠায়নি। তার মানে হচ্ছে কোথাও তো এটা মানতে হবে যে তাদের রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রনীতি তাদের কটেজ ইন্ডাস্ট্রিকে বা তাদের হস্তশিল্পকে অবশ্যই প্রমোট করছে, এবং তার জন্য তারা কিন্তু সারা পৃথিবীকে পেছনে ফেলে দিতে পারছে। তারা স্বল্প মূল্যে, আজকে এটা তো ভাবতে হবে যে ধরুন একটা টর্চ বা একটা মোবাইলের স্ক্রিন কভার বা ধরুন একটা হেডফোন, আমরা দেখতে পাচ্ছি ভারতীয়, শুধুমাত্র স্বদেশি জাগরণের কথা বললে হবে না, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 19-20, কোথাও দেখা যাচ্ছে হয়তো চায়না প্রোডাক্টটাই একটুখানি এগিয়ে হয়তো কোয়ালিটির দিক থেকে, অথচ ভারতীয় যে মূল্য বা দাম তার থেকে হয়তো 1/3 দামে মানুষটা সেই জিনিসটা পেয়ে যাচ্ছে। তখন সে চরম জাতীয়তাবাদী
বা জাতীয় ঐক্যের কথা বললেও সে কিন্তু পকেটের দিকে তাকিয়ে সে হয়তো এদিক ওদিক তাকিয়ে ওই চায়না জিনিসটাই কিনছে, চায়না তথাকথিত চায়না মাল যাকে বলা হয় সেটা কিনছে। তার কারণ তাকে কিন্তু তার নিজের পকেট সাশ্রয়ের কথাও দেখতে হচ্ছে, কোয়ালিটির কথাও দেখতে হচ্ছে, কারণ কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে খুব বেশি দিন এগোনো যায় না। তো সেই জায়গাটাতে চায়নার এক্সাম্পল আপনি যেমন দিয়েছেন, তো এক্স্যাক্টলি সো এখানে ধরুন আমরা যদি আজকে ওয়েব জার্নালিজমের কথা বলি, তাহলে ভারতবর্ষকে যদি সত্যি এগোতে হয়, তাহলে এই যে প্যাকেজ সাপোর্ট, এটা আজকে নির্মলা সীতারামন দেবী তিনি যদি এই সাপোর্টটা নিয়ে না এগিয়ে আসেন, আমাদের মোদী গভর্নমেন্ট বা আমাদের পশ্চিমবঙ্গের বা প্রত্যেকটি ভারতবর্ষের রাজ্যের গভর্নমেন্ট যদি এগিয়ে না আসে, তাহলে সেক্ষেত্রে তো এই ইন্ডাস্ট্রিটা সাস্টেন করাটাই অনেকটা টাফ হয়ে যাবে। আমি অবশ্যই দাবি করব যাতে সরকার পঞ্জীকরণ, নথিভুক্তকরণ এবং সেই সাথে তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন যে ডিভাইস গুলো ইউজ হয় হ্যাঁ, সেইগুলোকে যাতে স্বল্প মূল্যে পাওয়া যায় সেদিকে অবশ্যই জোর দেওয়া উচিত। মিস্টার গোস্বামী, আরেকটা শেষ প্রশ্ন করবো, অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আমি, যে এই যে স্কিল ইন্ডিয়া যেখানে ট্রেনিং গুলো দেওয়া হয় বিভিন্ন জেলায় জেলায় সারা ভারতবর্ষ ব্যাপী তুলেছে মোদী সরকার, এবং অত্যন্ত ভালো কাজ, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা অত্যন্ত প্রাসঙ্গিক। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় না এই যে ওয়েব ইন্ডাস্ট্রিতে যে সফটওয়্যার ট্রেনিং বা ওয়েব ইন্ডাস্ট্রির যে টেকনিক্যাল ট্রেনিংগুলো সেইগুলো অন্তত এই মানে শাখাগুলোতে করানো উচিত? তাহলে দুটো হতে পারে। দেখুন, একদিকে গ্রামীণ ভারতের আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি, ধরুন আমি ত্রিপুরাতে থাকি, ত্রিপুরার উদয়পুরের প্যারা মানে মিষ্টি প্যারা খুব বিখ্যাত, সেইটাকে আমি সারা বিশ্বের বাজারে প্রমোট করতে চাই। এই ট্রেনিংটা যদি থাকে তাহলে আমার কোনো বড় সংস্থার কাছে দৌড়ানোর প্রয়োজন নেই, আমি নিজেই আমার পণ্য গোটা বিশ্বের কাছে প্রমোট করতে পারি। অন্যদিকে কেউ যদি চাকরি করতে যায় ছোট তার বাড়ির আশেপাশে, সেখানে কিন্তু সে চাকরি করতে পারবে। আপনার কি মনে হচ্ছে এবার ওয়েব ইন্ডাস্ট্রি শুধুমাত্র খবর নয়, খবরের বাইরেও বৃহত্তর একটা ব্যবসার জন্য এবার কি কেন্দ্রীয় সরকারের উচিত এই স্কিল ইন্ডিয়ার যে ট্রেনিংগুলো করছে বা যেখানে আইটিআই গুলো যেখানে স্বল্প কোর্স করানো হয় 6 মাসের ভোকেশনাল কোর্স করানো হয়, সেই জায়গাতে এই ইন্ডাস্ট্রিকে এবার প্রমোট করা উচিত? স্বল্প মূল্যে মানুষকে এই শিক্ষা বা এই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রমোট করতে গেলে অবশ্যই তাদের আলাদা করে এরকম ভোকেশনাল কোর্স করা উচিত এবং তথাকথিত যারা ইউটিউবার তারা যাতে ওয়েব জার্নালিস্ট হয়ে উঠতে পারেন সেই সহযোগিতা অবশ্যই করা উচিত। তার কারণ দেখুন, আমি এর এক্সাম্পলটা একটু অন্যভাবে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যেমন বলছিলেন, দেখুন আমি একটা ছোট্ট ঘটনার কথা বলছি। একটা ফেসবুক পেজে একটা ইউটিউব চ্যানেলের একটা লিংক শেয়ার করা হয়েছিল যে ভূতের রাজা দিলবর, বা এখানে আরেকটি হচ্ছে রাজবাড়ির খানা, এরকম দুটো বিখ্যাত দুটো রেস্তোরাঁ, তারা একটা বিশেষ অফার দিচ্ছিল জামাই ষষ্ঠীতে। তো আমরা দেখতে পেলাম যে এই অফারটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল, মানুষের মুখে মুখে সবাই জানে। কিন্তু যখনই আমরা দেখলাম যে একটা ওয়েব চ্যানেলের মাধ্যমে সেই লিঙ্কটা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাছে গেল, আমরা যেদিন দেখতে গেলাম যে ঠিক এক্স্যাক্টলি অফারটা কি, দেখলাম 2 থেকে 2.5 ঘন্টা ধরে মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে যে ওই জামাই ষষ্ঠীর অফারের যে তাদের যে ডিশটা ছিল সেটা গ্রহণ করার জন্য বা সেখানে খেতে যাওয়ার জন্য। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? তারা তো বিখ্যাত চ্যানেল, মানে আপনি যেটা এক্সাম্পল দিলেন যে এই যে প্যারার কথা, বা ধরুন মালদা শহর, সেখানে তাদের দুটো বিখ্যাত মিষ্টি রয়েছে রসকদম্ব এবং কানসা। কিন্তু যখনই দেখবেন যে কোনো ইউটিউব চ্যানেলে এমন একটা কোনো কম্পিটিশন তুলে ধরা হলো বা বিশ্বের এমন কোনো অর্গানাইজেশন এই মিষ্টি দুটোর ওপর আগ্রহ প্রকাশ করলো, মানুষের কাছে ছড়িয়ে গেল ইউটিউব ফেসবুকের মাধ্যমে, দেখবেন হাজার হাজার মানুষ কিন্তু ওই শহর বা ওই গ্রামে এসে সেই শিল্পটাকে প্রমোট করছে বা তাকে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? ওয়েব জার্নালিজমের পাশে দাঁড়াতে গেলে বা ওয়েব জার্নালিজমকে প্রমোট করতে গেলে আসলে কিন্তু তার সাথে একাধিক শিল্প, যেটা গ্রামে অনেক প্রান্তিক উপজাতির মানুষ, ধরুন এই যে বীরভূম অঞ্চল, পুরুলিয়া অঞ্চল, আজকে সেই শিল্পগুলোকে যদি প্রমোট করা যায় প্রপার ওয়েব জার্নালিজম পাশে দাঁড়িয়ে, বা ওয়েব জার্নালিস্টরা যদি প্রকৃত অর্থে ওয়েল ইকুইপড হয়ে যদি শহর এবং বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, আমার তো মনে হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না। তখনই একমাত্র ভারতবর্ষ সঠিক দিশার দিকে এগোবে।
একেবারেই ওয়েব জার্নালিজমের যেমন গুরুত্ব বাড়ানো উচিত এবং তাদেরকে যেমন একটা আইনের আওতায় আনা উচিত, তেমনি ওয়েব জার্নালিজমকে কেন্দ্র করে গ্রামীণ ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু আমূল পরিবর্তন করা যায়। এই উপলব্ধি কিন্তু বহু আগেই আমাদের মধ্যে উঠে এসেছে। এখন দেখার যে বাজেটে ওই ওয়েব জার্নালিজমকে কিভাবে গুরুত্ব দেওয়া যায় সেই বিষয়ে বা তথ্য প্রযুক্তি আইনের আওতায় নিয়ে এসে এই ওয়েব জার্নালিজমকে কেন্দ্রীয় সরকার কতটা প্রমোট করে বাজেটে, সেই দিকেই আমাদের নজর থাকবে। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। আবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা ফিরে আসব অন্য কোনো খবরে। সংস্কারমুখী না জনমোহিনী বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন? ভারতের শিল্পমহল